তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের 17 নাম্বার অনলাইন সেশনে। তো আজকে আমরা যেই টপিকটা দেখব সেটা বেসিক্যালি আমাদের প্রিভিয়াস ক্লাসের কন্টিনিউশন। আমরা হচ্ছে মেইন মেমোরি অ্যারে ডিজাইন দেখছিলাম। তো সেখানে আমরা দেখব যে কিভাবে আমরা মাল্টিপল চিপ কানেক্ট করে একটা মেমোরি এক্সপান্ড করতে পারি। হ্যাঁ, মেমোরির ক্যাপাসিটি বাড়াইতে পারি। যদি আমি বলি যে মেমোরির ক্যাপাসিটি বাড়ানো, ঠিক আছে? তো এই ক্যাপাসিটি বাড়ানো, যেটা ক্যাপাসিটি না বলে আমরা থ্রু আউট রেস্ট অফ আওয়ার লেকচার আমরা এটাকে বলবো এক্সপানশন। তো এক্সপানশনটা বেসিক্যালি দুই রকম হতে পারে, ঠিক আছে? একটা হতে পারে হচ্ছে এরকম। ফার্স্ট অফ অল, এক্সপানশন কেন লাগবে? হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা প্রতিনিয়ত এক ধরনের এক্সপানশনের নিড আমরা ফিল করি। সেটা হচ্ছে যে লাইক আমার সিস্টেমে 4 জিবি র্যাম আছে, কিন্তু আমার 8 জিবি র্যাম দরকার। তখন আমি আরেকটা স্লটে আমরা সেই 8 জিবি একটা আরেকটা 4 জিবি আমি কানেক্ট করে নিই, এবং সেই র্যামটা কিনতে গিয়ে আমরা দেখি যে আমরা যে মডিউলটা কিনে নিয়ে আসি র্যামের, ঠিক আছে, সেটা সিম হোক বা ডিম হোক, তো সেই মডিউলে র্যামের মডিউলটাই আমরা দেখতে পাই যে অনেকগুলো আইসি বা মেমোরি চিপ বসানো আছে, ঠিক আছে? এবং তোমরা মোটামুটি এটা বুঝতেই পারছো, যত বেশি চিপ তো তত বেশি ক্যাপাসিটি। আবার চিপ টু চিপ ক্যাপাসিটিও ভ্যারি করে। তো এখানে তাহলে আসলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে আমি যে র্যাম মডিউলটা কিনে আনছি, সেই র্যাম মডিউলটার ম্যাক্স যেই ক্যাপাসিটিটা জন্য আমি কিনছি, সে 4 জিবি আমি কিনে নিয়ে আসতেছি, সেই টোটাল 4 জিবিটা অ্যাটেন্ড করার জন্য আমাকে মাল্টিপল সিমিলার চিপ ওইখানে ব্যবহার করতে হয়েছে। হ্যাঁ, ওই র্যাম চিপ গুলোর পাশাপাশি ওইখানে মেমোরি কন্ট্রোলার আছে, কিছু ডিকোডার আছে, বাট সেগুলো বাদ দিলে মেইন কম্পোনেন্ট কিন্তু হচ্ছে কতগুলো মেমোরি চিপ। এখন সেই মেমোরি চিপ গুলো কিভাবে কানেক্ট করছি সেটার উপর ডিপেন্ড করে এই মেমোরির এক্সপানশনটা কিরকম হতে পারে, দুরকম হতে পারে। একটা হচ্ছে বলতেছি অ্যাড্রেস সাইজ মেমোরি এক্সপানশন, আর আরেকটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড সাইজ মেমোরি এক্সপানশন। আচ্ছা, একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, ওয়ার্ড বলতে আমরা কি বুঝছি, ঠিক আছে? কয়েকটা টার্ম একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, যদিও হয়তো তোমরা জানো, বাট আমি হয়তো এখানে এক্সটেন্সিভলি আমি আমার মতন করে ব্যবহার করব। সো আমি আগে আমার ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, ঠিক আছে? তোমাদের মধ্যে কোনো একজন ফ্রেন্ড কিন্তু ক্লাসের প্রথম দিনে আমাকে বলছে, স্যার আপনি খুব দ্রুত কথা বলেন, আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, ভাষা ঠিক করেন, ঠিক আছে? তো আমি আমার ল্যাঙ্গুয়েজটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে, আমি ফার্স্ট অফ অল ওয়ার্ড বলতে বোঝাচ্ছি যে আমি যে ডেটাটা পিক করে নিয়ে আসি, ঠিক আছে, সেই ডেটা আমি এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে যে এক মেশিন সাইকেল আমি কয়টা জায়গা থেকে ডেটা তুলে নিয়ে আসবো, কয়টা অ্যাড্রেস থেকে, বাট একটা অ্যাড্রেস থেকে, ঠিক আছে? আমি একটা অ্যাড্রেস ফলো করে যত যেই ডেটাটা নিয়ে আসি সেই ডেটাটার উইথ যত, সেটা হচ্ছে আমার ওয়ার্ড সাইজ, ঠিক আছে? সে আমি একটা ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস ফলো করে একটা লোকেশনে যাওয়ার পর, ঠিক আছে, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যাওয়ার পর, আচ্ছা একটু বলে নেই, 8086 কিন্তু একটা ইভেন অ্যাড্রেসে গেলে সে ওইখান থেকে কিন্তু একটা ডেটা নিয়ে ফিরে না, সে বরঞ্চ পরপর দুইটা ডেটা নিয়ে ফিরে, সেটা আমরা জানি, ঠিক আছে? সে দুটো ডেটা নিয়ে ফেরত আসে, এরপরে ফেরত আসার পরে ইভেন অ্যাড্রেস থেকে ফেরত আসলে দুইটাই রাখে, আর অড অ্যাড্রেস থেকে ফেরত আসলে সে একটা ফেলে দেয়, একটা রাখে, ঠিক আছে? আবার আনার পর যদি সে যেই রেজিস্টারে রাখবে সেই রেজিস্টার যদি 16 বিট না হয়ে 8 বিট হয়, তাহলেও সে একটা পোর্শন রাখে আরেকটা পোর্শন ফেলে দেয়। এগুলো আমরা দেখে আসছি। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে একটা ফিজিক্যাল লোকেশন থেকে টোটাল যত বিটের ডেটা বের হয়ে আসবে সেটা হচ্ছে আমার কি, ওয়ার্ড সাইজ, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে হচ্ছে আর আরেকটা হচ্ছে আমার নাম্বার অফ ওয়ার্ড। সেটা নাম্বার অফ ওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে যে ওই মেমোরিতে টোটাল কতগুলা ফিজিক্যাল লোকেশন আছে, ঠিক আছে? সো আমরা 8086 এ 1 মেগাবাইট র্যাম ব্যবহার করতে পারি। সো এখানে প্রায় 1 মেগা 1024 মাল্টিপ্লাইড বাই 1024 এতগুলো ওয়ার্ড থাকবে, কারণ এতগুলো ফিজিক্যাল লোকেশন আছে, ঠিক আছে? গুণটা কইরাই দেই, গুণফল হচ্ছে 2 টু দি পাওয়ার 20, ঠিক আছে? এতগুলো ফিজিক্যাল লোকেশন থাকবে। সো 2 টু দি পাওয়ার 20 সংখ্যক ফিজিক্যাল লোকেশনে তুমি 2 টু দি পাওয়ার 20 সংখ্যক ওয়ার্ড পাবা, ঠিক আছে? এবং সেই ওয়ার্ড গুলো যাওয়ার পরে তুমি এখান থেকে একটা ওয়ার্ড পিক করার পরে যদি দেখো যে ওই ওয়ার্ডটা 16 বিটের, তাহলে আমরা বলবো ওয়ার্ড সাইজ হচ্ছে 16। আর যদি পিক করে দেখো ওয়ার্ড সাইজ মাত্র 8, তাহলে আমি বলবো এটার ওয়ার্ড সাইজ হচ্ছে 8, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখন এই মেমোরি এক্সপানশনটা আমি যখন করতে যাই, মেমোরি এক্সপানশন আমার করার দরকার হয় এই জন্য যে আমরা যখন একটা মেমোরি মডিউল তৈরি করি, সেটা র্যাম মেমোরি মডিউল হোক বা একটা রম মেমোরি মডিউল হোক, যদিও থ্রু আউট দ্য লেকচার আমরা র্যাম
কিভাবে এক্সপান্ড করতে হয় সেটা নিয়ে আলাপ করব, বাট যেহেতু একদম এই স্লাইডের শুরুতে আমি দেখিয়েছি যে র্যাম রম কাইন্ড অফ আমরা চিপ গুলোকে এরকম জাস্ট রমে ডেটার ইনপুট লাইন থাকে না, সব আউটপুট লাইন থাকে, আর আউটপুট এনেবল বলে একটা বিষয় থাকে শুধু, আর তেমন কোনো পার্থক্য আমি দেখাই নাই অ্যাটলিস্ট এই লেকচারের পার্সপেক্টিভ থেকে। তো আমার এই সেম ডিসকাশন এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত সেম ডিসকাশন রমের ক্ষেত্রেও খাটবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা র্যাম বা রম মডিউলে টোটাল যে ক্যাপাসিটি, হ্যাঁ, টোটাল কতগুলো ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের উইথ কত বা সাইজ কত, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা অ্যাটেইন করতে গিয়ে আমি যে ঝামেলাটাই করি সেটা হচ্ছে যে ওই রম বা র্যাম বানাইতে আমার যে মাল্টিপল চিপ বা আইসি ব্যবহার করতে হয়, সেই ইন্ডিভিজুয়াল আইসি কিন্তু এক একটা আইসির কিন্তু অতগুলো ওয়ার্ড স্টোর করার ক্যাপাবিলিটি নাই, মানে অতগুলো ফিজিক্যাল অ্যাড্রেসই তার নাই। এবং শুধু তাই না, মাঝে মধ্যে দেখা যায় যে সে একটা ফিজিক্যাল অ্যাড্রেসে বা একটা লোকেশনে যেই ওয়ার্ডটা রাখতে পারে, সেই ওয়ার্ডটার লেংথ বা উইথ যাই বলো না কেন, আমার সিস্টেমে যত দরকার তত না। ক্লিয়ার করি, লাইক 8086 এ আমার 16 বিটের ওয়ার্ড সাইজ দরকার, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে আমি রম বানাইতেছি এমন চিপ দিয়া, যেই চিপের ওয়ার্ড সাইজ 16 বিট না 8 বিট, ঠিক আছে? সো তখন আমার কি করতে হয়, মেমোরি এক্সপানশনে যাইতে হয়। তো এই মেমোরি এক্সপানশনটা কি বলতেছি, দুই রকম। একটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছ অ্যাড্রেস সাইজ মেমোরি এক্সপানশন, এটা একটু ডিফিকাল্ট এটার ডিজাইন গুলো। আর পরেরটা হচ্ছে ওয়ার্ড সাইজ মেমোরি এক্সপানশন, সেটার ডিজাইনটা বোঝাটা বেশ সহজ, ঠিক আছে? তো অ্যাড্রেস সাইজ মেমোরি এক্সপানশন হচ্ছে এই যে ধরো তোমাকে আমি একটা র্যাম বানায় দিতে বললাম, র্যামটা হয়তো হবে 64 কিলো বাইট, ঠিক আছে? কিন্তু তুমি বানাইতে গিয়ে দেখলা যে তোমার কাছে এমন আইসি বা চিপ আছে যেগুলো কোনোটাই 64 কিলো বাইটের না, বরঞ্চ 8 কিলো বাইটের এক একটা চিপের ক্যাপাসিটি, এক একটা আইসির ক্যাপাসিটি, ঠিক আছে? এক একটা আইসির ক্যাপাসিটি। তো তখন তোমার কি করতে হবে, তুমি গুনে গুনে দেখলা আমার আর এক একটা চিপের যদি 8 কিলো বাইট হয়, আর আমার যদি বানাইতে হয় 64 কিলো বাইট, তাহলে আমার এরকম সহজ ম্যাথ আমাকে পাটিগণিত বলতেছে যে আমার এরকম চিপ 8টা দরকার হবে, কারণ 8 8 64, ঠিক আছে? আবার এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেস সাইজ মেমোরি এক্সপানশন। আর আচ্ছা, আমি একটু আমার ক্যামেরাটা অন করি। তোমরা আমার ক্যামেরা দেখতে পাচ্ছ? আসলে আমার একটা ছবি অ্যাড করা দরকার ছিল। এই যে এগুলাকে বলতেছে এক একটা মেমোরি মডিউল, তাই না? এগুলাকে আমরা র্যাম নামে জানি, ঠিক আছে? আমার চাইলে ভিডিওটা একটু বড় করে দেখতে পারো। এই র্যামে দেখতে পাচ্ছ যে ইন্ডিভিজুয়াল অনেকগুলো চিপ আছে, ঠিক আছে? কালো 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 চিপ, মেমোরি চিপ বা র্যাম চিপ বা আইসি যেই নামেই ডাকো না কেন। তো এই র্যাম চিপ এক একটার ক্যাপাসিটি কিন্তু তোমার মানে প্রত্যেকটার ক্যাপাসিটি কম, এবং সবগুলো মিলে কিন্তু আমার ম্যাক্সিমাম টোটাল ক্যাপাসিটিটা আমাকে দিয়েছে। তো আমরা আজকে এটাই শিখবো যে এই র্যাম চিপ গুলোকে কিভাবে কানেক্ট করতে হয়, ঠিক আছে? তো বন্ধ করে দেই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড্রেস সাইজ মেমোরি এক্সপানশন। আর ওয়ার্ড সাইজ মেমোরি এক্সপানশন বলা হচ্ছে এরকম যে তোমাকে আমি আবার বললাম যে একটা 64 কিলোবাইটের র্যাম ডিজাইন করো, এবং সেইখানে ওয়ার্ড সাইজ হইতে হবে হচ্ছে 8 বিটের, ঠিক আছে? মানে প্রত্যেকটা লোকেশনে 8 বিটের ডেটা স্টোর করার ক্যাপাবিলিটি থাকতে হবে। কিন্তু তুমি বানাইতে গিয়ে দেখলা যে তোমার কাছে যেই চিপ আছে সেই চিপ 64, ঠিক আছে? 64K লোকেশন আছে, কিন্তু প্রত্যেকটা লোকেশনের ক্যাপাসিটি 8 বিটের না, বরঞ্চ 4 বিটের। তখন তোমাকে পাশাপাশি দুইটাকে ব্যবহার করতে হবে এমন ভাবে যাতে ডেটা লাইনসের লোয়ার 4টা নিবল আসে একটা চিপ থেকে, আপার 4টা বা হায়ার 4টা নিবল আসে পাশের চিপটা থেকে। তো এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড সাইজ মেমোরি এক্সপানশন। ওকে, অনেক কথা বইলা ফেলাইছি, ছবি না দেখলে আসলে বোঝা যাবে না, বাট ছবিতে যাওয়ার আগে আমরা আসলে একটা ইন্ডিভিজুয়াল র্যাম চিপের বিষয়গুলো একটু দেখে নিই, হ্যাঁ? ঠিক আছে? তো এখানে আমরা যে এই র্যাম চিপটা দেখতে পাচ্ছি, এই র্যাম চিপটাকে আমরা ডাকি হচ্ছে 1K মাল্টিপ্লাইড বাই 8। এই লেখার কনভেনশনটা তোমাকে একটু শিখতে হবে, হ্যাঁ? ঠিক আছে? নেটে অনেক টিউটোরিয়ালে এটাকে লেখা হচ্ছে 1KB, বাট আমরা কিন্তু টেক্সট বইয়ের মতন থাকার চেষ্টা করব। আমরা এভাবে লেখাটাকে
অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা এইভাবে লিখবো একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে। ঠিক আছে? কারণ এখান থেকে একসাথেই দুটো জিনিসই বোঝা যাচ্ছে যে এই RAM চিপটার এই ৮ টা এই শেষের ৮ টা বলে দিচ্ছে এই RAM চিপের প্রতিটা লোকেশনে যেই ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর সাইজ হচ্ছে ৮ বিটের। ঠিক আছে? এবং এগুলা থেকে এই RAM চিপটা থেকে ৮ টা ডেটা লাইন বাইর হয়ে যাবে বা ৮ টা ডেটা লাইন ঢুকবে। ROM চিপ হইলে শুধু ডেটা লাইন বের হয়ে যেত। ঢুকতো না। ঠিক আছে? সো এই ৮ এর মানে হচ্ছে ৮ টা ডেটা লাইন। ঠিক আছে? ৮ টা ডেটা লাইন কেন লাগছে? obviously ওর প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ ৮ বিটের। আচ্ছা। আর এই 1 কে এটা মিন করতেছে হচ্ছে তার এই ডেটা গুলোকে রাখার এই ওয়ার্ড গুলোকে রাখার জন্য তার ইন টোটাল 2 টু দি পাওয়ার 10 সংখ্যক তার মেমোরি লোকেশন আছে। বা এভাবেও বলতে পারো যে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক ইউনিক ফিজিক্যাল অ্যাড্রেস আছে। বা এভাবেও বলতে পারো 2 টু দি পাওয়ার 10 সংখ্যক মেমোরি সেল আছে ওর ভিতরে। মেমোরি সেলটা বলা ঠিক না। আমরা বলবো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বা লোকেশন বা অ্যাড্রেস আছে। ঠিক আছে? এবং সে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক ওয়ার্ড স্টোর করতে পারে। 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কে। ঠিক আছে? 2 টু দি পাওয়ার 10 সংখ্যক ওয়ার্ড স্টোর করতে পারে। আর প্রত্যেকটা ওয়ার্ডের উইডথ কত? ৮ বিট। তাই এটাকে লেখা হয় 1 কে ইনটু 8 বা লিখতে পারো 2 টু দি পাওয়ার 10 ইনটু 8। তাহলে আরো সুন্দর বোঝা যাবে। আচ্ছা। আর ফাইনালি আমরা আরেকটা জিনিস এখান থেকে বুঝতে পারি। সেটা হচ্ছে এই যে যেহেতু এর 2 টু দি পাওয়ার 10 সংখ্যক মেমোরি লোকেশন আছে, গত ক্লাসের জেড ধরে আমি বলতেছি, এই 2 টু দি পাওয়ার 10 সংখ্যক লোকেশনকে অ্যাক্সেস করার জন্য অনলি আমার 10 টা অ্যাড্রেস লাইন হলেই চলবে। ঠিক আছে? 10 টা অ্যাড্রেস লাইন হইলে আমরা এই 2 টু দি পাওয়ার 10 সংখ্যক আমরা লোকেশনকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? ডেফিনিটলি ওর ভিতরে একটা অ্যাড্রেস লাইন ডিকোডার আছে। ঠিক আছে? তারপরে ওইটা থেকে আমি আর ডেপথ এ যাব না। কারণ তোমরা প্রথম দিনই বলছো তোমরা DRAM এর ডিটেইলস তোমরা পড়ে আসো নাই। তো দরকার নাইও এই লেকচারের জন্য আমরা চিন্তা করব যে এটার ভিতরে এমন একটা ডিকোডার আছে যেটা 10 লাইন থেকে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক আউটপুট লাইন জেনারেট করে। ঠিক আছে? এভাবে চিন্তা করলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে? এছাড়াও RAM চিপে আরো কিছু জিনিস থাকতে পারে। সেগুলো হচ্ছে রাইট এনেবল। যদি অ্যাক্টিভ লো হয় তখন 0 দিতে হবে। তারপরে রিড এর জন্য আলাদা পিন থাকতে পারে। ঠিক আছে? বাট আপাতত এখানে রিড এর জন্য পিন দেখা যাচ্ছে না। তার মানে 1 দিলে রিড করে আর 0 দিলে এটাতে রাইট করা হয়। আর অবশ্যই এখানে একটা চিপ সিলেক্ট এর জন্য একটা বাটন থাকবে। চিপ সিলেক্ট এর জন্য একটা কন্ট্রোল পিন থাকবে। এই চিপ সিলেক্ট কন্ট্রোল পিনটা obviously এই RAM চিপটাকে এনেবল করবে। ঠিক আছে? এই চিপ সিলেক্ট যদি কোনো কিছু না আসে, কোনো 1 না আসে, তাহলে এই RAM এর আউটপুটের বাসটা ডিসেবল হয়ে থাকবে। যেটাকে আমরা বলি হচ্ছে হাই ইম্পিডেন্স স্টেট বা সিম্পলি তুমি চিন্তা করতে পারো যে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা। তাহলে আমরা একটু শেষ করি এটা। সেটা হচ্ছে এই যে এখানে 10 টা অ্যাড্রেস লাইন দরকার হবে। কারণ এই RAM চিপটার স্পেসিফিক এই RAM চিপটা 2 টু দি পাওয়ার 10 সংখ্যক লোকেশন আছে। প্রত্যেকটা লোকেশনে যেই ওয়ার্ড সে স্টোর করতে পারে সেগুলো সবগুলোর উইডথ হচ্ছে ৮ বিট। সেই লোকেশন গুলো থেকে ৮ বিটের ডেটা বের হয়ে যাওয়ার জন্য একটা ৮ বিটের ডেটা বাস থাকবে এখানে, যেটা সিস্টেম ডেটা বাসের সাথে আমার কানেক্ট করতে হবে। যখন আমি এই RAM চিপটার ডেটা বাসে, ঠিক আছে, এই ডেটা লাইনস গুলোতে একটা ডেটা দিব, দেওয়ার পর আমি যখন এটাকে রিড সিগন্যাল দিব, সরি রাইট সিগন্যাল দিব, রাইট সিগন্যাল দিতে হলে এই স্পেসিফিক এক্সাম্পলের জন্য আমাকে ডব্লিউই তে 0 দিতে হবে, 0 দিব। তারপরে অ্যাড্রেসটা বেসিক্যালি আগেই দিতে হবে। অ্যাড্রেসটা দিব যখন, তারপরে যখন চিপ সিলেক্টর প্রোভাইড করব তখন এই RAM চিপ যে কাজটা করবে সেটা হচ্ছে যে চিপ সিলেক্টের কারণে সে এনেবল হবে, অ্যাড্রেস পাওয়ার কারণে সে সেই স্পেসিফিক লোকেশনটাকে সিলেক্ট করবে। এরপরে সে যখন দেখবে যে তাকে রাইট করার জন্য আমি 0 কমান্ড দিছি ডব্লিউই তে, তখন সে তার ডেটা লাইনস গুলোতে যেই ডেটাটা পাবে সেটা সে তার সেই স্পেসিফিক সিলেক্টেড লোকেশনে সেভ করে ফেলবে, স্টোর করে ফেলবে। আর যদি উল্টাটা করি, ধরো ওর ডেটা লাইনসে কোনো একটা ডেটা আছে কি নাই সেটা কোনো ফ্যাক্টর না, বাট এবার আমি ওকে অ্যাড্রেস প্রোভাইড করছি, তারপরে চিপ সিলেক্ট দিছি, আর এবার তাকে ডব্লিউই তে 0 না দিয়ে বরঞ্চ 1 দিছি। এখানে এই এক্সাম্পলে 1 মানে হচ্ছে রিড করতে হবে। তখন সে যেই কাজটা করবে সেটা হচ্ছে যে ডেটা লাইনস দিয়ে
সে তার সিলেক্টেড লোকেশনের ডেটাগুলো ডেটা লাইনসে পুট ডাউন করে দিবে, সো দ্যাট প্রসেসর যেন সেটাকে তুলে নিতে পারে। ঠিক আছে, তো গেল ওর বিষয়টা আমরা একটু ক্লিয়ার করলাম, যেটা তোমরা হয়তো আগেই গেস করতে পারছিলা। তো এই কথাগুলো এইখানে এই যে কথাগুলো আমি একটু আগে বলে আসলাম সেটা এই ট্রুথ টেবিলে দেয়া আছে। ঠিক আছে, হাই মানে হচ্ছে 1 আর লো মানে হচ্ছে 0, বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, আর এই যে দেখতেই পাইতেছো, যদি ধরো এই স্পেসিফিক এই এক্সাম্পলটা চিপ সিলেক্ট মনে করো অ্যাক্টিভ লো। ঠিক আছে, ধরো অ্যাক্টিভ লো, হ্যাঁ এটা আমি ঠিক করে দিব। ধরো এটা একটা অ্যাক্টিভ লো একটা চিপ, সেখানে আমি যদি চিপ সিলেক্টে হাই দেই তার মানে সে অ্যাক্টিভ হবে না, সে লোতে অ্যাক্টিভ হওয়ার কথা। সেই অবস্থায় আমি তাকে এই যা যেই ইনপুটই দেই না কেন, ঠিক আছে, ডোন্ট কেয়ার, এক্স মানে হচ্ছে ডোন্ট কেয়ার, আমি যাই দেই না কেন সে এটা কেয়ার করবে না, বিকজ সে এখন সিলেক্টেডই না। যেহেতু সে সিলেক্টেডই না, তার মানে সে স্ট্যান্ড বাই মোডে থাকবে এবং তার ডেটা লাইনস গুলো হাই ইম্পিডেন্স মোডে থাকবে। আবার তুমি যখন এটাকে সিলেক্ট করবা, যেহেতু এটা চিপ সিলেক্ট অ্যাক্টিভ লো, তখন তুমি এখানে যদি লো দাও রাইট এনে বলে, তখন সে রাইটিং মোডে থাকবে এবং তখন তার ডেটা লাইনগুলো ইনপুট লাইন, বিকজ ডেটা লাইনে যা থাকবে সেগুলোকে সে স্টোর করবে। আবার তুমি তাকে চিপ সিলেক্টে লো দেওয়ার পাশাপাশি তাকে যদি তুমি রিড মোডে রাখো, বিকজ তুমি রাইট এনে বলে এবার হাই বা 1 দিয়ে রাখছো, তখন সে রিড মোডে থাকবে। আর রিড মোডে থাকা মানে হচ্ছে যে সে তার ভেতরের ডেটাটা ডেটা বাসে দিয়ে আউটপুট করবে, তাই তার ডেটা বাসটা ডেটা লাইনস গুলো আউটপুট বাস হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমি একটু কারেকশন করে দিব, এখানে একটা বার হবে, হ্যাঁ এখানে একটা বার হবে। ঠিক আছে, আচ্ছা, ডিপেন্ড করে কোন চিপ চিপ সিলেক্ট হয় অ্যাক্টিভ লোতে, কোনটা অ্যাক্টিভ হাইতে। তুমি তোমার যেভাবে মন চায় সেভাবে দিবা এবং সেই অনুযায়ী তুমি পরে এই টেবিলটা প্রিপেয়ার করে রাখাবা। তো এখন এখানে রেসিপি দেয়া আছে যে মেমোরির অ্যাড্রেস সাইজ কিভাবে এক্সপান্ড করতে হয়। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসের জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোর নলেজ যত না দরকার হবে তার থেকে বেশি দরকার হবে হচ্ছে হেক্সাডেসিমাল কনভার্সন ফ্রম বাইনারি আর হেক্সাডেসিমাল এডিশন সাবট্রাকশন, এগুলো একটু আমাদের বেশি দরকার হবে। সাবট্রাকশন না লাগলেও এডিশনের নলেজটা কিন্তু একটু বেশি দরকার হবে। হ্যাঁ, এখানে ফুল রেসিপি দেওয়া আছে, আমি রেসিপি করে তোমাদের সাথে তোমাদের সময় নষ্ট করতে চাই না, আমি ছবিতে দেখাবো, কাজে দেখাবো। তো কাজে নামার আগে আমি যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে তুমি কিভাবে অ্যাড্রেস লাইনগুলোকে ব্যবহার করছো সেটার উপর ডিপেন্ড করে এই মেমোরি, আমরা কিন্তু বলছি না দুই রকম মেমোরি এক্সপানশন হয়, একটা হচ্ছে যে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো, আর দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের উইডথ বা সাইজ বাড়ানো। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে ওয়ার্ডের সাইজ বাড়ানো বা ওয়ার্ডের সংখ্যা বাড়ানো, ঠিক আছে, বা ফিজিক্যাল অ্যাড্রেসের সংখ্যা বাড়ানো। তো সেটার রেসিপি এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো রেসিপি নিয়ে আলাপ করব না, আমরা ডিরেক্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আর সেই এক্সাম্পলটায় যাওয়ার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাড্রেস সাইজ এক্সপানশন বা নাম্বার অফ ওয়ার্ড বাড়ানোর যে এক্সপানশন, সেই এক্সপানশনটাও নাকি এখানে বলতেছে দুই রকম হয়। আমি দুই রকম বলবো না, আরেকটা রকম আছে, 3 রকম। সেই তৃতীয় রকমটা আবার খুব একটা ভালো না, ওটা একটু অ্যাভয়েড করতে বলবো, বাট তারপরও যেহেতু পরীক্ষায় আসে তাই সেটা আলোচনা করব। তো কি বলতেছিলাম, সেটা বলতেছিলাম হচ্ছে মেমোরির অ্যাড্রেস সাইজ এক্সপানশন, সেটাও আবার ইটসেলফ দুই রকম। ঠিক আছে, এই দুই রকমটা আসলে রকম ফেরটা হইতেছে হচ্ছে যে অ্যাড্রেস সিলেক্ট করার যে অ্যাড্রেস লাইনগুলো যেগুলো মাইক্রো প্রসেসর থেকে আসতেছে, সেই অ্যাড্রেস লাইনগুলোকে আমি কিভাবে ব্যবহার করতেছি সেটার উপর দুই রকম হয়। একটা নাম হচ্ছে লিনিয়ার ডিকোডিং, আর একটার নাম ফুল ডিকোডিং। আর থার্ড যে আরেকটা আছে যেটা এখনো এখানে দেখাই নাই, সেটার নাম হচ্ছে পার্শিয়াল ডিকোডিং। কি নাম? পার্শিয়াল, মানে পুরোপুরি না। এবং বুঝতেই পারছো কেন ওর নাম পার্শিয়াল ডিকোডিং, কারণ মাইক্রোপ্রসেসর থেকে যে কয়টা অ্যাড্রেস লাইন আসে সেই কয়টা অ্যাড্রেস লাইনের সবগুলা যখন তুমি ব্যবহার করবে না, তখন যেই সিস্টেমটা দাঁড়ায় সেটার নাম হচ্ছে পার্শিয়াল ডিকোডিং। অর্থাৎ অ্যাড্রেস লাইন যে কয়টা দরকার তোমার দরকার হচ্ছিল র্যামের মেমোরি লোকেশন গুলোকে সিলেক্ট করার জন্য, তার থেকে ধরো বেশি আছে এবং বাড়তি অ্যাড্রেস লাইন গুলোকে তুমি অবহেলা করে ব্যবহার করো নাই। ঠিক আছে, সো সেটাকে বলা হয় পার্শিয়াল ডিকোডিং, এবং পার্শিয়াল ডিকোডিং এর কারণে একটা প্রবলেম হয় এবং সেইটা রিলেটেড
কোশ্চেন আমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসে। সো কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করব সেটা সহ আমরা দেখবো। বাট আপাতত আমাদের সামনে দুটো ঝামেলা, সেটা হচ্ছে লিনিয়ার ডিকোডিং আর ফুল ডিকোডিং কি। ঠিক আছে, লিনিয়ার ডিকোডিং আর ফুল ডিকোডিং বুঝতে হলে আমরা এখন ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাব। যে এক্সাম্পল আমাকে বলতেছে যে একটা 6 কিলোবাইটের একটা র্যাম আমাকে তৈরি করতে বলছে। তার জন্য তৈরি করতে বলছে একটা 8 বিটের মাইক্রোপ্রসেসরের জন্য, যে 8 বিটের মাইক্রোপ্রসেসরটার অ্যাড্রেস বাস আবার 16 বিটের। ওয়াও, 8086 এর মতন কেউ হবে বোধহয়, তাই না? মাইক্রোপ্রসেসর 16 বিটের 8086, কিন্তু অ্যাড্রেস বাস আবার 20 বিটের। আর এখনকার মাইক্রোপ্রসেসর গুলা ঠিক উল্টা, এদের এরা হয়তো 64 বিটের মাইক্রোপ্রসেসর, কিন্তু অ্যাড্রেস বাস অত ওয়াইড হয় না, কারণ দরকার হয় না। তো তোমাকে বলছে 6 কিলোবাইট তোমাকে বানাইতে হবে, যার জন্য বানাবা সে 8 বিটের মাইক্রোপ্রসেসর, যেটার মাঝে যা হচ্ছে ওই মাইক্রোপ্রসেসরের ডেটা বাসে D7 থেকে শুরু করে D0 পর্যন্ত ডেটা লাইনস আছে। ঠিক আছে, আর তোমাকে যে চিপটা স্যার আমি টাইপসে তো স্যার পার্শিয়াল ডিকোডিংটা উল্লেখ করা হয় নাই। তো যদি টাইপস আসে তাহলে কি দুইটা ডিকোডিং ডেসক্রাইব করলে হবে? হ্যাঁ, দুইটাই হচ্ছে লিনিয়ার ডিকোডিং আর ফুল ডিকোডিং এর কথাই তুমি মেনশন করবা। পার্শিয়াল ডিকোডিং হচ্ছে যখন তুমি কোনো একটা বাজে কাজ করে ফেলবা। লিনিয়ার ডিকোডিং বা ফুল ডিকোডিং এর সময় তুমি সবগুলো অ্যাড্রেস লাইন যদি ব্যবহার না করো, কোনো একটাকে যদি তুমি কানেকশন না দাও, তখন যে ডিকোডিং হবে সেটার নাম পার্শিয়াল ডিকোডিং। ঠিক আছে, সেটা জি লিনিয়ার স্যার। ডিকোডিং এ ভুল করলেও হইতে পারে, ফুল ডিকোডিং এও ভুল করলেও হইতে পারে। আমি এটাকে ভুল করা নামিয়ে দিব। ঠিক আছে, যদিও মজার বিষয় হচ্ছে এই ভুল করলেও কম্পিউটারটা রান করতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য এটাকে স্টিল লিগাল বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা। তো তোমাকে আমি চিপ সরবরাহ করছি হচ্ছে 1K ইন্টু 8। আচ্ছা, একটা প্রবলেম অন্তত সলভ হয়ে গেছে, যে মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের উইথ যত, তোমাকে যে চিপ গুলো সরবরাহ করছি সেই চিপ গুলোর ডেটা বাসের উইথ তো তত। সো আমার এখানে ওয়ার্ড সাইজ এক্সপান্ড করতে হবে না। ভালো করে খেয়াল করো, এখানে আমার ওয়ার্ড সাইজ এক্সপান্ড করার কোনো প্রয়োজন নাই। একমাত্র যে জিনিসটা আমাকে এক্সপান্ড করতে হবে সেটা হচ্ছে 1 কিলোবাইটের চিপ ব্যবহার করে আমাকে 6 কিলোবাইটের র্যাম তৈরি করতে হবে। বোঝাই যাইতেছে সহজ অঙ্ক, আমার 6টা চিপ ব্যবহার করলেই হবে। ঠিক আছে, কারণ 6 × 1 = 6। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে 1K ইন্টু 8 চিপটাকে আমি আবার এখানে ছবি এঁকে দিছি, যেই চিপটায় চিপ সিলেক্টটা অ্যাক্টিভ হাইতে হয়। ঠিক আছে, আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছ ওর 8টা ডেটা লাইনস আছে, আর যেহেতু সে 1K এর চিপ, তার মানে তার অ্যাড্রেস লাইন আছে 10টা। ঠিক আছে, এখন তোমার অনলি প্রবলেম হচ্ছে তোমার র্যাম চিপের অ্যাড্রেস লাইন হচ্ছে 10টা, আর প্রসেসর থেকে অ্যাড্রেসের লাইন আসবে হচ্ছে 16টা। এই 16টার সাথে তোমার 10টা চিপ কিভাবে কানেক্ট করবা, কাকে বাদ দিবা, কাকে রাখবা, সেটার উপর ডিপেন্ড করে তোমার দুই রকম ডিকোডিং হবে। একটা হচ্ছে লিনিয়ার ডিকোডিং, একটা হচ্ছে ফুল ডিকোডিং, প্রোভাইডেড দ্যাট সবগুলো অ্যাড্রেস লাইন আমরা ব্যবহার করব। তো এখানে ছোট করে রেসিপিটা এই যে ডান পাশের নেভি ব্লু কালারের বক্সে দেয়া আছে। নেভি ব্লু কালারের বক্সে আমরা প্রথমেই যে জিনিসটা ডিডিউস করে ফেলছি, বাইর করে হলাইছি গোয়েন্দাগিরি কইরা, সেটা আমাদের 6টা চিপ লাগবে। ওয়াও, আমরা অনেক জিনিয়াস। আচ্ছা, এই 6টা চিপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 6টা চিপেই 6টা চিপেই প্রসেসর থেকে আসা A0 থেকে A9 অ্যাড্রেস লাইনগুলো 6টা চিপেই সিমিলার ফ্যাশনে কানেক্ট করতে হবে। ঠিক আছে, প্রসেসর থেকে আসা লাইনস গুলো অর 6টা চিপেরই তো A0 থেকে A9 আছে, 6 জনকেই প্যারালালি প্রসেসরের সাথে এই অ্যাড্রেস লাইনগুলোর সাথে কানেক্ট করতে হবে। এইবার আমার বাকি রয়ে গেল কোন লাইনগুলো? বাকি রয়ে গেল হচ্ছে আমার আরো 6টা লাইন। লাইনগুলো কি? A15, A14, A13, A12, A11 এবং A10। এই 10টা লাইনকে আমি করব কি, চিপ সিলেক্ট হিসেবে ব্যবহার করব ইন্ডিভিজুয়াল র্যাম চিপ গুলোকে সিলেক্ট করার জন্য। 6টা র্যাম চিপ তো, 6টাকে এই 6টা লাইন দিয়ে আমি সিলেক্ট করব। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি প্ল্যান। তো এই প্ল্যানটা এখানে কার্যকর করছি। তোমরা লম্বা করে একটা শ্বাস নাও এবং প্রস্তুত থাকো। এই সেটটা যখন তোমরা অ্যান্সার করবা, তখন তোমাদের এরকম বিশাল বিশাল বড় বড়
ছবি আঁকতে হবে, ফিগার আঁকতে হবে। বাট ভয়ের কোনো কারণ নাই। আমার ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো, আজকে ক্লাস তো প্রায় শেষ। এই লেকচারটা শেষ হবে হয়তো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস পর্যন্ত আমার সাথে যদি মনোযোগ দিয়ে কাজ করো, এই সমস্ত ছবি আঁকা তোমার জন্য দুধভাত হয়ে যাবে। কারণ ছবিগুলো দেখতে যত কঠিন মনে হচ্ছে, আসলে তত কঠিন না। সো সবার আগে খেয়াল করি যে আমার এখানে কি আছে। এই যে আমার বাম পাশে আমাদের 8 বিটের মাইক্রো প্রসেসরটা আছে। সেই 8 বিটের মাইক্রো প্রসেসরের ডেটা বাসটাকে দেখতে পাচ্ছ এইখানে। ঠিক আছে? স্যার ডেটা বাস কই আঁকলেন? এখানে তো আপনি একটা সিঙ্গেল একটা লাইন টানছেন। হ্যাঁ, যখন তুমি একটা সিঙ্গেল লাইন টানবা এবং সেই সিঙ্গেল লাইন দিয়ে তুমি যখন আসলে একটা বাস বুঝাবা, তখন এই যে আমার মতন এরকম করে একটা লাল কালারের একটা দাগ দিয়ে, তোমার কাছে তো আর লাল কালি থাকবে না। কালো কালি দিয়েই দাগ দিও। দাগ দিয়ে লিখে দিবা যে এখানে কয়টা লাইন আছে। এখানে ৮ টা লাইন আছে, আমি লিখে দিছি এখানে ৮। সো বোঝাই যাচ্ছে যে এটা এখন একটা সিঙ্গেল লাইন না, সিঙ্গেল কোনো কন্ট্রোল লাইন না, এটা একটা বাস। বাসে কয়টা লাইন আছে? ৮ টা লাইন আছে। ওকে? আচ্ছা। তারপরে খেয়াল করো, এই যে প্রসেসরে অ্যাড্রেস বাস। ঠিক আছে? প্রসেসর থেকে 16 বিটের অ্যাড্রেস বাস বাইর হবে। এই 16 বিটের অ্যাড্রেস বাসের মধ্যে প্রথম 10 টা খেয়াল করো, যেগুলোকে বলতেছি A0 থেকে A9। এই 10 টা লাইনকে খেয়াল করো, প্রত্যেকটা চিপে আমি কানেক্ট করছি। দেখো, এই যে প্রত্যেকটা চিপের 10 টা অ্যাড্রেস সিলেকশন লাইনে চলে গেছে। এখন তোমার মনে হইতে পারে যে হ্যাঁ, আমার তো তাহলে একসাথে মাল্টিপল চিপেই অ্যাড্রেস আমার সিলেক্ট হয়ে যাবে, তাই না? আমার A0 থেকে A9 পর্যন্ত যদি যে বাইনারি কম্বিনেশনটা আমি পাঠাবো, সেই বাইনারি কম্বিনেশনটা তো সবগুলো চিপেই যাইতেছে, 6 টা চিপেই যাইতেছে। চিপগুলোর নাম কি দিছি? র‍্যাম চিপ 0 থেকে শুরু করে র‍্যাম চিপ 5। 6 টাতেই তো যাইতেছে। তাহলে তো 6 টা চিপেই 6 টা লোকেশন সিলেক্টেড হয়ে যাবে এবং সেই সিলেক্টেড লোকেশন গুলো থেকে যে ডেটা থাকবে, সেই ডেটা গুলো এই যে এই 8 বিটের বাস দিয়ে বাইর হয়ে আসবে। এই যে দেখো 8 লেখা আছে। 8 বিটের ডেটা বাস দিয়ে বের হয়ে আসবে যখন আমি র‍্যামটাকে রিড করতে চাইবো। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই যেকোনো একজনের থেকে ডেটা বের হয়ে আসবে। সেই একজনকে সিলেক্ট করার কাজটা করব হচ্ছে আমি এই বাদবাকি অ্যাড্রেস লাইন গুলো দিয়ে। এই বাদবাকি অ্যাড্রেস লাইন গুলো দিয়ে আমি এমন ভাবে আমাকে ডিজাইন করতে হবে, এমন ভাবে আমাকে অ্যাড্রেস জেনারেট করতে হবে, যাতে এই যে বাকি 6 টা অ্যাড্রেস লাইন, যাদেরকে আমি বলছি A15 থেকে A10, এই অ্যাড্রেস লাইন গুলো দিয়ে কখনোই একসাথে একটার বেশি অ্যাড্রেস লাইন দিয়ে যেন 1 না আসে। একটার বেশি অ্যাড্রেস লাইন দিয়ে যদি 1 আসে, তাহলে খেয়াল করে দেখো এই A15 থেকে A10 এরা সবাই কিন্তু এই 6 টা লাইনই কিন্তু পরপর 6 টা র‍্যাম চিপের চিপ সিলেক্টের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। মাঝে মধ্যে তোমরা দেখবা ওই যে বললাম না, চিপ সিলেক্ট যদি অ্যাক্টিভ লো হয়, তখন তোমরা এখানে একটু কষ্ট করে একটা নট গেট কানেক্ট করে নিবা। ঠিক আছে? বইতে তোমরা এরকম আরো বেশ কিছু এক্সাম্পল পাবা, নেটে তো পাবাই। বাট আপাতত আমি এখানে আমার ইচ্ছা হইছে দেখে আমি চিপ সিলেক্টটা অ্যাক্টিভ হাই রাখছি, তাই আমার এখানে নট গেটটা প্রয়োজন হয় নাই। ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট সমস্যাটা কি দাঁড়াইলো, সেটা হচ্ছে যে আমি তখনই ইন্ডিভিজুয়াল চিপ গুলোকে সিলেক্ট করতে পারবো যখন আমি খুব কেয়ারফুলি এমন ভাবে অ্যাড্রেস জেনারেট করব, যাতে করে আমার A15 থেকে A10 পর্যন্ত এই 6 টা অ্যাড্রেস লাইনের কখনোই এট এ টাইম একটার বেশি অ্যাড্রেস লাইন হাই হবে না। যদি একটার বেশি অ্যাড্রেস লাইন হাই হয়, তখনই কিন্তু ঝামেলা হয়ে যাইব। আর এই ঝামেলাটা এভয়েড করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা শুরুতেই অ্যাড্রেসের একটা ম্যাপ বানায় নিব। অ্যাড্রেসের ম্যাপ আসলে ম্যাপের মতন দেখতে না, দেখতে একটা টেবিলের মতন। ভয় পাইও না। আমাদের এখন কাজ হচ্ছে এই টেবিলটা নিয়ে। ঠিক আছে? আমরাই আগের ছবিটা আবার একটু সামারাইজ করে আসি। আগের ছবিটা আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা চিপে আসলে 1K করে লোকেশন আছে। 6 টা চিপ মিলে আমার 6K লোকেশন হয়ে যাবে, যেটা আমাকে বানাইতে বলছে 6 KB র‍্যাম। আমাকে এমন ভাবে অ্যাড্রেস জেনারেট করতে হবে যেন A9 থেকে A0 এখানে কোনো প্রবলেম নাই। এগুলো আমি সিকোয়েন্সিয়ালি 0 থেকে শুরু করে 1K পর্যন্ত। 1K এর মান কত হয়? 1K এর মান হবে হচ্ছে আম আ শেষে ২ টা F, XI
3FF 1K এর মান হচ্ছে 3FF। প্রত্যেকটা চিপে আমি শুরু করব 000 থেকে অফসেট তৈরি করব 3FF পর্যন্ত। ঠিক আছে, সেটা তৈরি করার জন্য আমার এই 10টা অ্যাড্রেস লাইনই যথেষ্ট। সেটা তৈরি করলাম, কিন্তু এই যে এই 6টা লাইন A15 থেকে A10 এগুলো কখনোই এট এ টাইম দুইটা অ্যাক্টিভ হবে না। দুইটা অ্যাক্টিভ হলে দুইটা চিপ সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসলে আমরা কি দেখবো এখন? অ্যাড্রেস ম্যাপটা দেখবো আমার শেষ কথাটার সূত্র ধরে। ঠিক আছে, আমি আবারও একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্লাসটা যদি আমি তোমাদের সাথে ক্লাসরুমে নিতে পারতাম, আমি প্রমিস করতেছি এই অ্যাড্রেস ম্যাপটা আমি বোর্ডে লিখে রাখতাম, ছবিটা আমি স্লাইডে দেখাইতাম যাতে তোমরা সাইড বাই সাইড দেখতে পারো। তো আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা যখন ক্লাসটা পরে আবার ইউটিউবে দেখবে তখন কষ্ট করে এই অ্যাড্রেস ম্যাপের একটা স্ক্রিনশট রেখে নিবে মোবাইল ফোনে, আর স্লাইডটা কম্পিউটারে দেখবে, পাশাপাশি দুইটা কম্পেয়ার করে দেখতে পারলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, আর আমি আজকে চেষ্টা করবো হচ্ছে এটা কারেকশন করে, যে একটা ছোট্ট চিপ সিলেক্ট রিলেটেড কারেকশন আছে ওইটা করে দিয়ে আমি পিডিএফটা তোমাদেরকে আপলোড করে দিব। তো যাই হোক, অ্যাড্রেস ম্যাপটা যদি আমরা দেখি, তো আসো এই হচ্ছে আমাদের A9 থেকে A0 পর্যন্ত অ্যাড্রেস। ঠিক আছে, তুমি খেয়াল করো, যখন আমি চিপ নাম্বার 0 সিলেক্ট করতে চাই তখন সেটার স্টার্টিং অ্যাড্রেস হবে সবগুলা 0 থেকে শুরু করে সবগুলা 1 পর্যন্ত। ঠিক আছে, এই যে আমি এই বরাবর একটা বাউন্ডারি টানি, হ্যাঁ, এই দেখো একটা লম্বা লম্বি আমি একটা বাউন্ডারি টানতেছি। ঠিক আছে, এই বাউন্ডারির ডান পাশে খেয়াল করো। ঠিক আছে, প্রত্যেকটা চিপের স্টার্টিং অ্যাড্রেস উপরে, এন্ডিং অ্যাড্রেস নিচে। ঠিক আছে, অনেকে আবার এন্ডিং অ্যাড্রেসটাকে একটা অফসেট অ্যাড্রেসও ডাকে, আমি অফসেট ওয়ার্ডটা ব্যবহারের বিরোধী, চাচ্ছি না ব্যবহার করতে। তো খেয়াল করো, র্যাম চিপ 1 যখন আমি সিলেক্ট করতে, সরি র্যাম চিপ 0 যখন আমি সিলেক্ট করতে চাই তখন এই A10 এ দেখো আমি সবসময় 1 রাখবো, আর বাদ বাকি অ্যাড্রেস লাইন গুলোকে আমার অবশ্যই 0 রাখতে হবে। এভাবে রেখে আমি A0 থেকে A9 পর্যন্ত অল 0 থেকে শুরু করে অল 1 সবগুলো 1 পর্যন্ত আমি কন্টিনিউ করব। তাহলেই আমি চিপ নাম্বার 0-র পুরো 1K বা 1024টা লোকেশনকে আমি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, কাহিনী ঠিক আছে? কাহিনী ঠিক না থাকলে আবার ছবিটা দেখি, দেখো A10 দিয়ে যখন 1 আসবে তখন সেটা র্যাম চিপ নাম্বার 0 কে সিলেক্ট করবে, এবার তাকে সিলেক্টেড রাখা অবস্থায় এবং বাদ বাকি সিলেক্টর গুলোকে 0 রেখে আমি A0 থেকে A9 পর্যন্ত অ্যাড্রেসের মান 0000000 থেকে শুরু করে একদম 111111 পর্যন্ত নিব। আর যদি হেক্সাই বলি 000 থেকে শুরু করে 3FF পর্যন্ত আমি নিয়ে যাব। তাহলেই আমি প্রথম র্যাম চিপের পুরো 1024 বা 1K লোকেশন আমি অ্যাক্সেস করতে পারবো। এই যে এই হেক্সা অ্যাড্রেস রেঞ্জটা একটু পরে দেখি। আমরা চলে আসি র্যাম চিপ নাম্বার 1 এটাকে, বা দ্বিতীয় চিপ যেটা আমাদের, সেটাকে ব্যবহার করতে হলে কি করতে হবে? সেটাকে ব্যবহার করতে হলে A10 এ দেখো আমি সবগুলো দুটাই 0 নিয়ে আসছি, আমাকে অবশ্যই A11 এ 1 রাখতে হবে। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে শুরু এই যে শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত A11 আমার 1 রাখতে হবে। রেখে আমার A0 থেকে A9 পর্যন্ত এই 10টা অ্যাড্রেস লাইনে সবগুলো 00000 থেকে আমি শুরু করব, আর বাড়াতে বাড়াতে সবগুলোকে আমি 111111 পর্যন্ত আমি নিয়ে যাব। তাহলেই আমি সেকেন্ড র্যাম চিপটার পুরো 1K লোকেশন আমি অ্যাক্সেস করতে পারবো। এবং যেহেতু এই সময় আর কেউ সিলেক্টেড নাই, সো ডেটাবেসে আর কেউ ডেটা দেওয়ার চেষ্টা করবে না, বা ডেটাবেস থেকে আর কেউ ডেটা নেওয়ার চেষ্টা করবে না রাইট মোডে থাকলে। ওকে, সো একইভাবে র্যাম চিপ 2 সিলেক্ট করার সময় A12টাকে আমাকে থ্রু আউট দ্য হোল রেঞ্জ আমাকে 1 রাখতে হবে। র্যাম চিপ 3 এর জন্য A13 কে আমার 1 রাখতে হবে। র্যাম চিপ 4 এর জন্য আমাকে A14 কে পুরোটা সময় 1 রাখতে হবে। আর যখন আমি র্যাম চিপ 5 এর 1K বা 1024টা বা 3FF লোকেশন গুলোকে অ্যাক্সেস করতে চাইবো তখন পুরোটা সময় আমাকে A15 1 রাখতে হবে। এখন আমরা একটু যেটা দেখবো সেটা হচ্ছে ওর হেক্সা অ্যাড্রেসটা একটু দেখবো। হ্যাঁ, হেক্সা অ্যাড্রেস দেখে, কারণ বাইনারি অ্যাড্রেস এতগুলো মুখে বলতে একটু কষ্ট হয়, তাই হেক্সা অ্যাড্রেসটা একটু দেখবো।
তুমি খেয়াল করো, ঠিক আছে, প্রত্যেকটা র্যাম চিপের জন্য উপরের অ্যাড্রেসটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস আর নিচের অ্যাড্রেসটা হচ্ছে এন্ডিং অ্যাড্রেস, ঠিক আছে। এই যে র্যাম চিপ 3 এর স্টার্টিং অ্যাড্রেস কোনটা, এই যে এটা স্টার্টিং অ্যাড্রেস, আর র্যাম চিপ 3 এর এন্ডিং অ্যাড্রেস কোনটা, এটা র্যাম চিপের এন্ডিং অ্যাড্রেস। র্যাম চিপ 5 এর স্টার্টিং অ্যাড্রেস কোথায়, এই যে এটা র্যাম চিপ 5 এর স্টার্টিং অ্যাড্রেস, আর র্যাম চিপ 5 এর এন্ডিং অ্যাড্রেস কোথায়, এই যে এন্ডিং অ্যাড্রেস এখানে। বইতে অবশ্য মাঝখানে একটা গ্যাপ দিয়ে রাখছে, কিন্তু আমি গ্যাপ দিলে এখানে আমার স্লাইডে টেবিলটা আটে না, আমাকে কষ্ট করে অন্যভাবে বানায় নিতে হয়েছে। হ্যাঁ, তো একটু কষ্ট করে স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং অ্যাড্রেস তোমরা একটু বুঝে নাও, এবং অবভিয়াসলি বুঝতে পারছো এই স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেসের মাঝখানে বাদ বাকি 1022টা অ্যাড্রেস আছে, ঠিক আছে। বাকি কয়টা অ্যাড্রেস আছে, 1022টা অ্যাড্রেস আছে। এখন এই অ্যাড্রেসের স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেসের এই পুরোটাকে বলবো হচ্ছে আমরা অ্যাড্রেস রেঞ্জ, এবং অবভিয়াসলি প্রত্যেকটা অ্যাড্রেস রেঞ্জে কয়টা অ্যাড্রেস আছে, 1024টা, কারণ 1K চিপ ছিল। কিন্তু আমরা এখন এই অ্যাড্রেস রেঞ্জটা একটু হেক্সায় দেখব, এবং এই লিনিয়ার ডিকোডিং এর একটা ইনহেরেন্ট প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা হেক্সা অ্যাড্রেসটা দেখার পরে ভালোভাবে টের পাবো। যারা চালাক তারা অলরেডি বাইনারি অ্যাড্রেসটা দেখে কিন্তু টের পেয়ে গেছে, ঠিক আছে। আর যারা আমরা বোকা তারা আসলে আমরা হেক্সা অ্যাড্রেসটা আগে বোঝার চেষ্টা করি। হেক্সা অ্যাড্রেসে আমরা যেটা দেখতে পাচ্ছি, হেক্সা বাইনারি টু হেক্সা যদি তুমি কনভার্ট করো, তাহলে র্যাম চিপ 0 স্টার্টিং অ্যাড্রেসটার হেক্সা ভ্যালু হচ্ছে 0400, আর র্যাম চিপ 0 এন্ডিং অ্যাড্রেসটা হচ্ছে 07FF। পয়লা প্রবলেম যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে অ্যাড্রেসটা 0000 থেকে শুরু হয় নাই, বড়ই দুঃখজনক, তাই না? আমরা কিন্তু এক্সপেক্ট করতেছিলাম যে অ্যাড্রেস গুলো 0000 থেকে শুরু হলে ভালো হয়, তাই না? আচ্ছা, সুন্দর লাগে। শুরুর এতগুলো অ্যাড্রেস আমরা কেন নষ্ট করে আসবো, কেন ফালায় দিয়ে আসবো, তাই না? আচ্ছা, তো সত্যিকার অর্থে হচ্ছে শুরুর প্রায় 1K অ্যাড্রেস আমরা বাদ দিয়ে আসছি। তো এরপরে র্যাম চিপ 1টা দেখো, যেটা আমাদের দ্বিতীয় র্যাম চিপ, হ্যাঁ, র্যাম চিপ 1, তার স্টার্টিং অ্যাড্রেস যেটা 0800, এই 0800টা 07FF এর ইমিডিয়েট পরের অ্যাড্রেস, নো প্রবলেম, ঠিক আছে। এই জন্য বলছিলাম যে হেক্সা এডিশন শিখতে হবে। 07FF এর সাথে এক যোগ করলে 0800 হয়। খুবই ভালো, খুবই নাইস, আমরা এখানে কোনো অ্যাড্রেস নষ্ট করি নাই। এবং এই 0800 এর সাথে আমি যদি 3FF যোগ করি, মানে 1024 যোগ করি, ঠিক আছে, তাহলে আমরা পাবো 0BFF, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড ফর লাইফ, BFF, তাই না? বেস্ট ফ্রেন্ড ফর এভার, BFF না, এটা হচ্ছে এই যে এই BFF আসছে হচ্ছে এই যে এই ভ্যালুটাকে হেক্সায় কনভার্ট করে, হ্যাঁ, কোনো বেস্ট ফ্রেন্ড ফর এভার না। তো এই ভ্যালুটা হচ্ছে আমার র্যাম চিপ 1 এর বা সেকেন্ড র্যাম চিপের এন্ডিং অ্যাড্রেস। দুঃখজনক হইলো এই যে এই 0BFF এর সাথে তুমি যদি 1 যোগ করো, তাইলে আর এই 1000 হয় না, ঠিক আছে। মানতেছি এখানে একটা ঝামেলা আছে, কি আছে, ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে। ওই যে শুরুতে 400 থেকে শুরু করতে হয়েছে, ঝামেলা হয়েছে, এটা আবার ওকে আছে। 13FF এর ইমিডিয়েট পরের লোকেশন হচ্ছে তোমার 2000, না 2000 না তো, এক যোগ করলে হয় না তো, হয় না, এখানেও হয় না, ঝামেলা আছে। এটারও পরের লোকেশন এটা না, ঝামেলা আছে। তো এই ঝামেলা থেকে আমরা যেটা পরিষ্কার হইলাম সেটা হচ্ছে এই লিনিয়ার ডিকোডিং করতে গিয়া, কষ্ট বাঁচাইতে গিয়া আমি যে কাজটা করছি সেটা হচ্ছে শুরুতে যেমন আমি অনেকগুলো অ্যাড্রেস বাদ দিয়ে আসছি, এইখানেও দেখা যাচ্ছে যে চিপ টু চিপ যখন আমার ভ্যারি হইতেছে, ঠিক আছে, যখন এক চিপের পরে আরেক চিপে আমাকে যাইতে হইতেছে, আমাকে মাঝখানে অনেকগুলো ফিজিক্যাল অ্যাড্রেস নষ্ট করে আসতে হইতেছে। ভেরি সিম্পল, এখানে আমার 16টা অ্যাড্রেস লাইন ছিল, 16টা অ্যাড্রেস লাইন দিয়ে তুমি 2 টু দি পাওয়ার 16 এতগুলো মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করতে পারো। 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 10, আর 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1K। আর 2 টু দি পাওয়ার 6 এর মান কত, 2 টু দি পাওয়ার 6 এর মান মনে হয় 64, যদ্দূর মনে পড়ে 64, 64। আর 2 টু দি পাওয়ার 10 যদি হয় 1K, তাহলে আসলে 16টা অ্যাড্রেস লাইন দিয়ে আমার 64 কিলোবাইট র্যাম
অ্যাড্রেস করতে পারার কথা, যেখানে আমি মাত্র 6 কিলোবাইট RAM